আগামী নির্বাচনে প্রতিপক্ষকে শক্তিশালী ধরে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ। জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই দেশের জন্য কাজ করার আমরা একটা সুযোগ পেয়েছি এবং কাজ করে যাচ্ছি। বিএনপির ৭ দফা দাবি অযৌক্তিক ও অসাংবিধানিক বললেন ওবায়দুল কাদের। সমাবেশ থেকে ফেরার পথে ৪০০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ রিজভির। বিজ্ঞাপন দিয়েও কারওয়ান বাজারের নতুন মার্কেটের দোকান বরাদ্দ দেয়নি সিটি কর্পোরেশন। চলে যাচ্ছে বেদখলে, নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। এবং বাংলাদেশ লাওসের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের পঞ্চম আসরের। সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 6:30টায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। আত্মতুষ্টিতে ভুগলেই পতন, তাই আগামী নির্বাচনে প্রতিপক্ষকে শক্তিশালী ধরে নিয়ে দলের নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নেতাকর্মীদের দেওয়ার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের মতো এখনও দেশ বিরোধীদের ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। মারুফ রেজা রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশন শেষে দেশে ফেরার পরই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয় আওয়ামী লীগ। গণভবনে অনুষ্ঠিত সংবর্ধনায় কেন্দ্রীয় নেতা ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা দলের প্রধানকে শুভেচ্ছা জানান। পরে বক্তব্যে এবারের সফর বাংলাদেশের জন্য মর্যাদার ও সফল ছিল বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে বলেই দেশের জন্য কাজ করার আমরা একটা সুযোগ পেয়েছি এবং কাজ করে যাচ্ছি, যে কারণে আজকে বিশ্বব্যাপী বাংলাদেশ একটা সম্মান পাচ্ছে। আমি সবসময় মনে করি যে এটা হচ্ছে বাংলাদেশের সম্মান, বা যে পুরস্কার আমি পেয়েছি সেটাও বাংলাদেশের। আমি বাংলাদেশের জনগণকে এটা উৎসর্গ করে দিয়েছি, কারণ বাংলাদেশের জনগণেরই এটা হচ্ছে প্রাপ্য। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর দেশ বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা এখনও চলছে জানিয়ে আগামী নির্বাচনে এ নিয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন শেখ হাসিনা। ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনও সেই চক্রান্তে লিপ্ত, তাদের ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি, সেটা মনে রাখতে হবে আমাদেরকে। সেটা মনে রেখেই কিন্তু আমাদেরকে চলতে হবে। আমরা যদি মনে করি ক্ষমতা আছি আর এখন খুব চারিদিকে আওয়াজ, হ্যাঁ আওয়ামী লীগ তো আবার ক্ষমতা আসবে, এটা মনে করে আত্মতুষ্টি করার কোনো মানে হয়নি। আত্মতুষ্টি হলেই কিন্তু পতন একেবারে অবধারিত। সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে একটা বৈরী পরিবেশের সাথে সবসময় লড়াই করে 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 এগিয়ে যেতে হচ্ছে। অতীত অভিজ্ঞতায় সচেতন থাকার আহ্বান ছিল দলীয় মনোনয়নের বিষয়েও। ৯১ সালে এই চক্রান্ত আমার দলের ভিতরেও ছিল, বাইরেও ছিল। দলের ভিতরে ছিল চক্রান্তটা কোথায়, যাই হোক আওয়ামী লীগ ক্ষমতা আসুক, আমি যেন কিছু না হতে পারি। ওটা করতে যেয়ে এমন এমন ক্যান্ডিডেট বেছে নেওয়া হলো যারা জিতেই আসতে পারেনি, আর যাদেরকে আমরা বললাম যে না এদের দিলে আমরা জিতবো, তাদেরকে বিএনপি লুফে নিল। এরকম বহু ঘটনা আমার অভিজ্ঞতা আমি বলছি, যেরকম বহু আছে। তো আমি এটুকুই বলবো যে আমাদের কিন্তু এটা ভাবতে হবে যে সবসময় আমাদের একটা প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষ। এর আগে সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। বিএনপির ৭ দফা দাবিকে অযৌক্তিক, অসাংবিধানিক ও অবান্তর বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। শয়তানদের সাথে যারা আঁতাত করে তারাও শয়তান বলে আখ্যা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে গুলশান কাঁচাবাজার এলাকায় দলের সপ্তাহব্যাপী প্রচার কর্মসূচির শুরুতে এসব কথা বলেন তিনি। সহিংসতার পথে তারা পা বাড়াচ্ছে,
সহিংসতা, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তি সকল অপতৎপরতার বিরুদ্ধে আমরা জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। তাদের এই 7 দফা দাবি অযৌক্তিক, অবাস্তব এবং কোনো সংবিধান বিরোধী। কাজে এইসব অবাস্তব প্রস্তাব এ সময়ে আর 1 মাস পরে শিডিউল এ সময়ে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরাই যদি আজ ক্ষমতায় থাকতে এই অবাস্তব, অগ্রহণযোগ্য, অসাংবিধানিক দাবি কেউ মানতে পারত না। বিএনপির সমাবেশে গণজোয়ার দেখে ভয় পেয়েছে সরকার। এ কারণে সমাবেশ থেকে ফেরার পথে প্রায় 400 বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এমন অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। নেতা মাসুদ রানাকে জনসভা থেকে ফেরার পথে পুলিশ গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম জালালকে সামনে থেকে গ্রেফতার করে। মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা আল আমিন, ছাত্রদল নেতা যুবরাজকে জনসভা থেকে পুলিশ গ্রেফতার করে। মানহানির 2 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক 2টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। 2 মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করলে 30 আগস্ট চেম্বার বিচারপতি তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় 2015 সালের 24 ডিসেম্বর নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মানহানির মামলা হয়। আরেকটি মামলা হয় ঢাকায়। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে 2016 সালের 5 জানুয়ারি মানহানির এই মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। 2018 সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই নিশ্চা। এর জন্য বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, নসিমন করিমনের মতো যানবাহনের অদক্ষ চালকদের দায়ী করছেন সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ত্রুটিপূর্ণ যানবাহন মালিকের অব্যবস্থাপনা, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইনের যথাযথ প্রয়োগ কম হওয়া সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ। 22 অক্টোবর নিরাপদ সড়ক দিবস ও জাহানারা কাঞ্চনের 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এ সময় জানানো হয় 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 2672টি সড়ক দুর্ঘটনায় 3314 জন মানুষ নিহত ও আহত হন 6596 জন। 2016 সালে মোটরসাইকেলের সংখ্যা ছিল মাত্র 7 লক্ষ। এখন এই 2018 সালের এই পর্যন্ত মোটরসাইকেলের সংখ্যা বেড়ে হয়েছে 22 লক্ষ। মোটরসাইকেল চালকগণ অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালনার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ক্রমেই তা বেড়ে চলেছে। মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ, পরম শ্রদ্ধায় এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতার লক্ষ্যেই 1991 সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই দেশে প্রায় 1,30,00,000 প্রবীণ রয়েছে। 2025 সাল নাগাদ প্রবীণদের সংখ্যা বেড়ে হবে 1,80,00,000। প্রবীণদের বিষয়ে সচেতনতা এবং টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের এখনই সময়, প্রবীণ দিবসে এমনটাই চাওয়া সচেতন মহলের।
বারবার বিজ্ঞাপন দিয়েও নতুন 3টি মার্কেটের দোকান বরাদ্দ দিতে পারছে না সিটি কর্পোরেশন। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের এসব মার্কেটে স্থানান্তরের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে সেখানে যেতে আগ্রহী হচ্ছেন না তারা। আবার দীর্ঘদিন ধরে মার্কেটগুলো ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। সেই সঙ্গে বেদখলে চলে যাচ্ছে সিটি কর্পোরেশনের এসব মার্কেটগুলো। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের হালচাল নিয়ে সোহেল রানার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকা সিটি কর্পোরেশনের আমিনবাজার, মহাখালী ও যাত্রাবাড়ি এলাকায় নির্মিত হয়েছে অত্যাধুনিক 3টি মার্কেট। দফায় দফায় বিজ্ঞাপন দিয়েও এসব মার্কেটের দোকান বরাদ্দ দিতে পারছে না 2 সিটি কর্পোরেশন। কারওয়ান বাজারের ব্যবসায়ীদের এসব মার্কেটে স্থানান্তরের সিদ্ধান্ত হলেও বিভিন্ন অজুহাতে তারাও আসতে রাজি নয়। ওই মার্কেটগুলো ব্যবসার জন্য বর্তমানে উপযুক্ত না। কারওয়ান বাজারের সব দিক থেকে মানুষ আসতে পারে, সব জায়গায় চলে যেতে হবে, কিন্তু ওখানে একটা রাস্তা। আমাদের নিয়ে আসে নিমিনে খেলেন কেন? আমাদের তো কোনো নোটিশও করেন নেই, কোনো গয়রও একটা কথা আমরা সিটি ইস্যু করলেন যে আপনার এক্ষেত্রে শর্ত হবে। কি শর্ত হবে? ব্যবসায়ীদের এসব অভিযোগের সত্যতা খুঁজতে গিয়ে দেখা যায় আমিনবাজারে এই মার্কেটটির ভেতরে ফাটল ধরেছে। সেই সঙ্গে আন্ডারগ্রাউন্ডের প্রয় নিষ্কাশন না থাকায় দোকান ভাসছে পানিতে। তদারকির অভাবে চুরি হচ্ছে বিভিন্ন স্থাপনা। যাত্রাবাড়ির মার্কেটটি চলে গেছে বেদখলে। এখানে রিকশার গ্যারেজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখল হচ্ছে ইচ্ছে মতো। এটার আন্ডারগ্রাউন্ডেও জমে আছে পানি, যা প্রায় 12 ফিট। পানি ভর্তি। এখন এটা কারা কি করবে? এটা তো মনে করেন সরকারি জিনিস, মানে দলের অফিস, দলের এটা নেতাকর্মীরা করছে। মিটিং মিছিল হলে এখানে সবাই আসে তারপরে এখান থেকে যায়। কর্তৃপক্ষের কোনো সমস্যা নেই, আমরা উল্টা আরো পাহারা দিই, কিন্তু কাজ যখন শুরু হবে তখন আমরা চলে যাব। মহাখালীর 6তলা মার্কেটের নির্মাণ কাজ শেষ হলেও বিভিন্ন কারণেই তা বিক্রি হচ্ছে না। কারওয়ান বাজারের ব্যবসায়ী নেতারা বলছেন তাদের ব্যবসায়ের ধরন চিন্তা না করেই এসব মার্কেট নির্মাণ করা হয়েছে। কোনোটাই মার্কেট হয়নি। মহাখালী বলেন, যাত্রাবাড়ি বলেন, আর আপনার যে আমিনবাজার বলেন, 3টার একটাও ব্যবসার মতো কোনো উপযোগী স্থান হয় নাই। উপযোগী স্থান যদি হতো তাহলে এতগুলি বিজ্ঞাপন দেওয়ার পরে প্রায় 3000 3500 দোকানের মধ্যে 21টি ফর্ম কেন সেল হবে? মার্কেটের নানা অব্যবস্থাপনার কথা স্বীকার করে নিলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। স্থানান্তর করার বিষয়গুলো, কারওয়ান বাজার থেকে ওখানে স্থানান্তর হবে, কারা স্থানান্তর হবে, কিভাবে স্থানান্তর হবে, তার কি রিকোয়ারমেন্ট, এই বিষয়টা আমরা দেখছি। কিন্তু মার্কেট তৈরি কাঠামোগত কোনো ত্রুটি বা পানি জমে থাকার যথাযথ ব্যাখ্যা এটা প্রকৌশল বিভাগ দিতে পারবে। আমার ব্যবসায়ীদের কাছে আকর্ষণ বাড়াতে মার্কেটের দোকান বরাদ্দের ক্ষেত্রে দাম কমানোর জন্য মন্ত্রণালয়ে আবেদনও জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সোহেল রানা, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে সোমবার তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায় অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে $2,80,000 দিয়ে বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এর আগে সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে 2 ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে ফার্মার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে 4 কোটি টাকার ঋণ নিয়ে SK সিনহার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার অভিযোগ আছে। অবশেষে চালু হতে যাচ্ছে গোপালগঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের রেল। 1258 কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থেকে গোবরা পর্যন্ত 44 কিলোমিটার দীর্ঘ এর রেল লাইনটি নির্মাণ কাজ শেষ। মধুমতি নদীর ওপর একটি রেল সেতু, 6টি রেল স্টেশন, 43টি কালভার্ট নিয়ে তৈরি রেলপথ উদ্বোধনের পর গোপালগঞ্জ থেকে রাজশাহী সরাসরি মেল ট্রেন চলাচল করবে। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম।
2015 সালে নির্মাণ কাজ শুরু হবার পর এবছরের সেপ্টেম্বরে শেষ হয় রেলপথের কাজ। ইতিমধ্যে কাশিয়ানী থেকে গোপালগঞ্জ হয়ে চরবয়রা পর্যন্ত নতুন নির্মিত লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো শেষ হয়েছে। জেলা প্রশাসক বলছেন, এই রেলপথের কারণে জেলার মানুষের জীবনমান এগিয়ে যাবে। পোড়াদহ থেকে ঈশ্বরদী হয়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকা যাওয়া যাবে, ঈশ্বরদী হয়ে পাবনা, পার্বতীপুর, দিনাজপুর ওদিকেও যাওয়া যাবে। অর্থাৎ সারা দেশের সাথে এটা একটা কানেকশন তৈরি হবে। আমরা আশা করছি যে অতি শীঘ্রই এটি উদ্বোধন হবে এবং আমাদের গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্নটি বাস্তবায়িত হবে। রেলপথ চালুর খবর গোপালগঞ্জবাসীকেও উজ্জীবিত করেছে। রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে এই অঞ্চলের মানুষ খুব স্বল্প খরচে এবং খুব সহজেই যাতায়াত করতে পারবে। আমরা খুবই আনন্দিত যে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের গোপালগঞ্জবাসীর জন্য একটা বড় উপহার দিছে। আমাদের গোপালগঞ্জবাসীর থেকে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন। আমাদের বাড়ি অবশ্য কুড়িগ্রাম, আমি এখানে সার্ভিস করি, আমাদের যাতায়াত সুবিধা হবে। আমাদের খুব আনন্দ লাগছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা আমাদের পুরস্কারিত করছে। এই রেলপথ চালু হলে সরাসরি উপকৃত হবেন গোপালগঞ্জের কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, বাগেরহাটের চিতলমারি, মোল্লারহাট সহ এর আশপাশের এলাকার মানুষ। অফি ইসলাম, RTV। গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সাংবাদিক নেতাদের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতীকী অনশনে তারা এই হুঁশিয়ারি দেন। যতক্ষণ পর্যন্ত এই জঙ্গলি আইন, দেশ বিরোধী আইন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আইন, সংবিধান বিরোধী আইন বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমাজ, সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং এদেশের সমস্ত রাজনৈতিক দল, গণমানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারের সদর রামু আসনেও বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ, বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন বর্তমান এমপি ও তার পরিবারের 2 সদস্য সহ 7 জন প্রার্থী। তবে একক প্রার্থী নিয়ে এগোচ্ছে বিএনপি। আলোচনায় রয়েছে শরিক দলগুলোর প্রার্থীরাও। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সদর ও রামু উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার 3 সংসদীয় আসন, ভোটার সংখ্যা 4,14,036 জন। জেলার প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হওয়ায় আসনটি সব রাজনৈতিক দলের কাছে সমান গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, আন্তর্জাতিক বিমানবন্দর, শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। 1991 থেকে 2008 সাল পর্যন্ত টানা 4 বার এই আসনে বিজয় হয় বিএনপির প্রার্থী। 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ। আসনটির বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাইমুম সরোয়ার কমল আগামী নির্বাচন ও দলের মনোনয়ন পেতে চান তিনি। এর বাইরে দলটির টিকিট পেতে জোর তৎপরতা চালাচ্ছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক ও বর্তমান এমপির পরিবারের 2 সদস্য সহ বেশ কয়েকজন। আমরা গত 4.5 বছরে এই কক্সবাজারকে উন্নয়নে যতটুকু এগিয়ে নিয়ে গিয়েছি, আমার এলাকার মানুষ খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি এবং বিশ্বাস করি আগামীতে এই আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। আমি মনে করি যে উপযুক্ত প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে, আমার দৃঢ় বিশ্বাস। এখানে জেলার একটা আওয়ামী লীগের কমিটি আছে, ওদের মাধ্যমে এই নামগুলো যাবে। পাড়ায় মহল্লায় আমি যাচ্ছি, আমাদের এলাকার সমস্ত মানুষের কাছে আমি যাচ্ছি এবং তাদেরকে আশ্বস্ত করছি যে আমি উন্নয়ন করব, উন্নয়নের জন্য আমি কাজ শুরু করে দিয়েছি। আসনটিতে বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে উঠে এসেছে সাবেক এমপি লুৎফর রহমান কাজলের নাম। সমান সুযোগ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বড় ব্যবধানে জিতবে বলে মনে করেন তিনি। এখন যদি আমাদেরকে ঠিক মতো মিটিং মিছিল করতে দেয় তাহলে বিপুল জনস্রোত আমাদের সাথে থাকবে। কক্সবাজার জেলা বিএনপিতে কোনো কুন্দল নাই এবং কক্সবাজার 3 আসনে কোনো কুন্দল নাই। এখন যাকে মনোনয়ন দেওয়া হবে ইনশাল্লাহ সেই বিপুল ভোটে অতীতেও বিজয় হয়েছে, ভবিষ্যতে বিজয় হবে। পর্যটন খাতসহ কক্সবাজারের সার্বিক উন্নয়নে রাজনৈতিক দলগুলো যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে এমন প্রত্যাশা কক্সবাজারবাসীর। রাসেল আহমেদ, RTV। দুপুরের সংবাদের শেষ ভাগে আমরা শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। আগামী নির্বাচনে প্রতিপক্ষকে শক্তিশালী ধরে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ।
বিএনপির 7 দফা দাবি অযৌক্তিক ও অসাংবিধানিক বললেন ওবায়দুল কাদের। সমাবেশ থেকে ফেরার পথে 400 নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ রিজভির। বিজ্ঞাপন দিয়েও কারওয়ান বাজারের নতুন মার্কেটের দোকান বরাদ্দ দেয়নি সিটি কর্পোরেশন। চলে যাচ্ছে বেদখলে, নষ্ট হচ্ছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি। এবং বাংলাদেশ লাওসের ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের পঞ্চম আসরের। সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 6:30টায়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।